2 নম্বর তোমরা ওখানে একটু লিখে নিও, অনেকগুলো একটু ভুল আছে আর কি, একটু কলম দিয়ে পাশে একটু কারেকশন করে নাও, তোমরা কারেকশন করে নিও আর কি। যেমন টাইপ 2 ডায়াবেটিস সাধারণত 40 বছর আগে হয়, এটা মিথ্যা, ঠিক আছে? কারণ টাইপ 2 ডায়াবেটিস 40 বছরের নিচেও হয়, 18-19 বছরের বয়সেও হয়, এই জন্য এটা মিথ্যা। চোখের উপরে অ্যানিমিয়া দেখা হয়, এটা মিথ্যা। অ্যানিমিয়া কোথায় দেখতে হয়? চোখের নিচে, এইটা টেনে ধরে, এইটা টেনে ধরে দেখতে হয় অ্যানিমিয়া কিনা। আর এইটা টেনে ধরে কী দেখা যায়? এটা টেনে ধরে কী দেখা যায়? জন্ডিস। এমনি ঘুরে যেতে হবে, এমনি আমার সঙ্গে তার রয়েছে তো, এই পাশটা ঘুরে যাও, একটা বেঞ্চের পাশ দিয়ে ঘুরে যাও তোমরা। চোখের নিচে দেখতে হয় অ্যানিমিয়া, এইভাবে দেখে অ্যানিমিয়াটা, এইভাবে দেখে অ্যানিমিয়া। আর চোখের উপরে থাকে কি? জন্ডিস। চোখের স্ক্লেরা হলুদ হয়েছে কিনা এটা দেখার জন্যে ওরা জন্ডিস পরীক্ষা করে। চোখের উপরে অ্যানিমিয়া দেখা হয়, এটা মিথ্যা, ঠিক আছে? কিডনি অসুখের আগে লেগ ইডিমা হয়, এরকম কোনো কথা নেই, এটাও মিথ্যা। ডিউডিনাল আলসার হলে বমির সঙ্গে রক্ত যেতে পারে, এটা মিথ্যা। লিভার সিরোসিস হলে ক্লিয়ারিং হতে পারে, সত্য, এটা মিথ্যা না, এটা সত্য। লিভার সিরোসিস হলে ক্লাবিং হতে পারে, এটা সত্য। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা 96.6, এটা মিথ্যা, কারণ 98.6 সে হচ্ছে সত্যি, আর এটা মিথ্যা। টিবি বা যক্ষা হলে লিম্ফ নোডগুলির তাপমাত্রা বাড়ে, এটা সত্যি, বাড়তে পারে। নাড়ির স্পন্দন বেড়ে গেলে তাকে টাকিকার্ডিয়া বলে, এটা সত্যি, কিন্তু 100-র উপরে হতে হবে। সেদিন বললাম না ক্লাসে, যে টাকিকার্ডিয়া হতে গেলে 100-র উপরে হতে হবে। তাই নাড়ির স্পন্দন বেড়ে গেলে তাকে টাকিকার্ডিয়া বলে, এটা সত্যি। স্যাডেল শেপের জ্বর পাওয়া যায় টাইফয়েড ফিভারে, এটাও সত্যি। স্যাডেল শেপ মানে মই, মই চেনো? মই মানে বাসুই বলে অনেকে, এই যে কোথাও ছাদের পরে উঠতে উঠতে গেলে অনেক সময় পা দিয়ে 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 উঠতে হয়, যেটা, এটাকে স্টেপ ল্যাডার প্যাটার্ন বলা হয়। এই স্যাডেল শেপের জ্বরটা সাধারণত টাইফয়েডেই পাওয়া যায়, এটা অন্য কোনো জ্বরে পাওয়া যায় না। ঘাড় শক্ত থাকবে ম্যানেঞ্জাইটিস রুগীর, কতটা সত্যি? ম্যানেঞ্জাইটিস হলে তাদের ঘাড় শক্ত হয়ে যায়, এটা সত্যি। ম্যানেঞ্জাইটিস রোগের জটিল হচ্ছে মির্গি রোগ, এটা মিথ্যা। যৌনশক্তি হ্রাস পায় রিমেটিক ফিভার, এটা মিথ্যা। ডায়াবেটিস একটি জন্মগত রোগ, এটাও মিথ্যা। জন্মগত রোগ, এটা মিথ্যা না, এটা সত্য, কারণ কারো কারো জন্ম ডায়াবেটিস নিয়ে হতে পারে আর কি, এটা সত্যি হবে। কোনো স্থান পুড়ে গেলে প্রচুর পানি দিতে হবে, এটা সত্য। ম্যারাসমাস রোগীর চুল লাল হয়, এটা সত্য। নিউসল মানে বাচ্চা শ্বাসকষ্ট হলে মুখে খাওয়াতে হয় না, এটা নিউসল কিন্তু কোথায় দিতে হয়? বাচ্চাদের শ্বাসকষ্ট হলে নিউসল ড্রপটা কোথায় দেয়? নাকে, এনাকে 1 ফোঁটা, এনাকে 1 ফোঁটা, দিনে 2 বার। আর বড়দের যদি শ্বাসকষ্ট হয় তাহলে নাকের ড্রপ কভার দিতে হয়। ধরো আমার মতো বয়স বা তোমাদের মতো বয়সে যদি নাক বন্ধ হয়ে যায়, তখন আমরা অ্যান্টোজল ড্রপ ইউজ করি, এটা কভার দিতে হয়। 2 বার বা 3 বারও দেওয়া যায়, কিন্তু 2 ফোঁটা করে, প্রতি নাকে 2 ফোঁটা করে 2 বার বা 3 বার দেওয়া যায়। 0.5% যেটা, এটা বাচ্চাদের, কিন্তু 3 মাসের উপরের বাচ্চা হতে হবে। 3 মাসের নিচের বাচ্চা হলে নরসল ড্রপ ব্যবহার করতে হবে। 3 মাসের উপরে গেলে অ্যান্টোজল 0.05% দিতে হবে। পুরুষদের নর্মাল ইউরিক অ্যাসিড 0.4, এটা মিথ্যা। নবজাতকের নাড়ির গতি 8 থেকে 10 প্রতি মিনিট, এটা সত্যি, ওদের একটু বেশি হয় আর কি। কথা ঠিক আছে? এইগুলো হচ্ছে সত্য মিথ্যা। তারপরে আছে সংক্ষেপে উত্তর।
তারপরে আছে তোমাদের সংক্ষেপে উত্তর লিখো। সংক্ষেপে উত্তর লিখো, এইগুলো হচ্ছে এইবার তোমরা বই বন্ধ করো। এবার তোমরা বই বন্ধ করো। এবার বইতে কিছু নাই, এটা বইতে যা আছে তাতে কোনো কাজ হবে না। এটা যদি আমি এই সঙ্গে তোমাদের একটু ধরে না দিয়ে যাই তাহলে এইগুলোর কোনো আলাদা ক্লাস নাই, তাহলে তোমাদের অর্ধেক পড়া হবে না, অর্ধেক জানা হবে না। এই জন্যে এটা এর ভিতরে একটু বলে দিচ্ছি আর কি। যেমন বার্থ অ্যাসফিক্সিয়া, বাচ্চার শ্বাসকষ্টের দুইটা। বার্থ অ্যাসফিক্সিয়া মানে জন্মের পরে যাদের শ্বাসকষ্ট হয়, জন্মের পরপরই বাচ্চার শ্বাসকষ্ট হয় না, সিজার করে বাচ্চা বের করেছে তারপরেও তার শ্বাসকষ্ট হচ্ছে, এমন বাচ্চাও আছে। আবার একটা বাচ্চা আজকে সিজার করেছে কিংবা নর্মাল ডেলিভারি হয়েছে, তার 3 দিন পরে শ্বাসকষ্ট হচ্ছে। এগুলো জন্মের পরে শ্বাসকষ্ট। বলছে যে এমন 2টা রোগের নাম করো বা এমন 2টা অসুখের নাম করো যাদের বাচ্চাদের জন্মের পরে সেই 2টো রোগের কারণে শ্বাসকষ্ট হতে পারে। একটা হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়াটা খুবই কমন, ছোট বাচ্চাদের নিউমোনিয়াটা খুবই কমন। এত কমন যে নিউমোনিয়ার টিকা পর্যন্ত বের করতে হয়েছে। এখন যে বাচ্চাদের ভ্যাকসিন দেয়, 1.5 মাস পার হয়ে গেলে বাচ্চাদের ভ্যাকসিন দেয় না, 45 দিন পার হয়ে গেলে তার মধ্যে নিউমোনিয়ার ভ্যাকসিনও আছে। এটা দেওয়াতে বাচ্চাদের নিউমোনিয়ার প্রাদুর্ভাব কম হয়। কারণ আন্ডার 5 মানে 5 বছরের নিচে বাচ্চাদের মৃত্যু হারের একটা অন্যতম কারণ হচ্ছে নিউমোনিয়া। এই জন্য নিউমোনিয়ার ভ্যাকসিন এখন বেরোইছে আর কি, এটা ওর সঙ্গে দেওয়া হয়। একটা হচ্ছে নিউমোনিয়া, একটা হচ্ছে ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস সেটাও ছোটো বাচ্চাদের হতে পারে। যেমন ঘন ঘন যাদের কাশি হয়, দেখা যাচ্ছে বুক ভালো আছে কিন্তু কাশতেছে, সারাক্ষণ কাশি লাগতেছে বা কাশি হচ্ছে, সেসব কারণগুলোতেও এই শ্বাসকষ্ট হইতে পারে। তার মানে ব্রঙ্কাইটিস একটা রোগ, যে রোগে বাচ্চাদের শ্বাসকষ্ট হতে পারে। তাহলে 2টা হচ্ছে কারণ, একটা হচ্ছে নিউমোনিয়া আর একটা হচ্ছে ব্রঙ্কাইটিস। নিউমোনিয়াটা সবচেয়ে বেশি কমন, এটা বিলো 1 ইয়ার বা বিলো 5 ইয়ার এদের টেন্ডেন্সি খুব বেশি হয়। দেখা যাচ্ছে যে 2 মাস বয়স থেকে নিউমোনিয়া হয়েছে, তার 3-4 বছর পর্যন্ত সে কিছুদিন ভালো থাকে আবার হয়, আবার কিছুদিন ভালো থাকে আবার হয়, একটু ঠান্ডা লাগলে আবার হয়। যদি ইমিউনিটি কম হয়, ইমিউনিটি মানে কি? ইমিউনিটি মানে কি? রোগ প্রতিরোধক ক্ষমতা আর কি। রোগ প্রতিরোধক ক্ষমতা যদি কম থাকে কারোর, তাহলে যে কোনো রোগ তাকে অ্যাটাক করবে, যে কোনো রোগ তাকে কাবু করে ফেলে দেবে। যদি দেখা যাচ্ছে ওই রোগের এগেনস্টে তার ভ্যাকসিন নেওয়া থাকে কিংবা ওই রোগের এগেনস্টে তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে, তাহলে তাদের শরীরটা এমনি ওই জীবাণুর এগেনস্টে যুদ্ধ করে ভালো হয়ে যায়, তার জন্য কোনো ওষুধপত্র লাগে না। যেমন করোনা ভাইরাস, করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে না, করোনা ভ্যাকসিন তো একটা অ্যান্টিজেন, ওটা কী করে শরীরে একটা অ্যান্টিবডি তৈরি করে রাখে। এবার করোনার ভাইরাস যখনই ঢোকে তখন সেই অ্যান্টিবডিটা ভাইরাসের এগেনস্টে যুদ্ধ করে আমাদের শরীরটাকে সুস্থ রাখে। করোনা ভাইরাস হলে তার কোনো ওষুধ দেওয়া লাগে না। করোনা ভাইরাসের কোনো ওষুধ আছে? কোনো ভাইরাসেরই তো কোনো ওষুধ নাই। যে কারণে নিউমোনিয়া হইলে বাচ্চারা খুব কাইল হয়ে পড়ে, শ্বাসকষ্ট হয়, খুব নেবুলাইজ করতে হয়, হাসপাতালে ভর্তি করতে হয়, এরকম অনেকগুলো সমস্যা হতে পারে। যে কারণের জন্যে বাচ্চার জন্মের পরের থেকে 5 বছর পর্যন্ত টিকাগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো দেওয়া। আর ধুলোবালির মধ্যে না যাওয়া, অতিরিক্ত গা না ঘামা, এসির মধ্যে না থাকা, এই সমস্তগুলো মেনে চললে মোটামুটি বাচ্চা ভালো থাকে আর কি। তাহলে আমরা 2টা রোগের কথা পেলাম, যে 2টো রোগ বাচ্চাদের শ্বাসকষ্ট হওয়ার জন্য দায়ী। একটা হচ্ছে নিউমোনিয়া, একটা হচ্ছে ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস কিন্তু বড়োদেরও হয়, বড়োদের মানে একটু বৃদ্ধ মানুষ যারা, তাদের এটা বেশি হয়।
মাঝবয়সী লোক যারা, মানে 30-35 বছর বয়স যাদের, 28-29 বছর বয়স যাদের, এদের এটা ব্রঙ্কাইটিসটা হলেও দেখা যাচ্ছে যে ওষুধে সেরে যায়। কিন্তু 70 বছর বয়সী লোকের হইলে ওষুধ দিলেও কাজ হতে চায় না, কারণ ওষুধ দিলে তাই সেই ওষুধ খেলে মাথা ঘোরে, মানে গা ঘোরে, খেতে পারে না, অ্যান্টিবায়োটিক তো খেতে পারে না, মাথা ঘোরে আর কি। এই জন্য তাদের ডায়েট দিতে হয়, ব্রঙ্কাইটিসের রুগীদের ডায়েট দিতে হয়। ডায়েট দিতে হয় মানে খাবার দাবার ভালো দিতে হয়, একটু বেদানার রস, একটু খোরমা খেজুর, একটু ডিম সিদ্ধ, একটু টক দিয়ে ভাত খাওয়া, এই সমস্তগুলো করলে ভিটামিন সি পাওয়া যায় টকে, তাতে ওর শরীরের ইমিউনিটি বাড়ে, এই জন্যে এইগুলো খাওয়াতে হয় আর কি। তারপরে হচ্ছে আমাদের অস্থিসন্ধির এক্সরে করিতে হয় এমন 2টা অসুখের নাম লেখো। অস্থিসন্ধি মানে কি সেটা আগে জানতে হবে। অস্থিসন্ধি মানে কি? হ্যাঁ, অস্থিসন্ধি, সন্ধি মানে কি? হ্যাঁ, মিলন। আর অস্থি মানে হাড়ের যেটা মিলনস্থল, তার মানে জয়েন্ট। জয়েন্ট জয়েন্ট হাড়ের মিলনস্থান কোনটা? জয়েন্ট না? এই হাড়ের মিলনস্থান, এখানে এই হাড়গুলো, এই হাড়ের এইখানে, এই হাড়ের এইখানে, এগুলো মিলনস্থানের প্রশ্ন হচ্ছে যে অস্থিসন্ধির এক্সরে করতে হবে এমন 2টা রোগের নাম বলতে হবে, যে এই এক্সরে করা লাগে। যেমন রিউমেটিক ফিভার, রিউমেটিক ফিভার হলে এক্সরে করা লাগে, কিন্তু রিউমেটিক ফিভার হলে এক্সরে করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রক্ত পরীক্ষা করা, এএসও টাইটার দেখা, ইসিজি দেখা, এইসবগুলো দেখা। তাহলে বেশি হচ্ছে আমরা এক্সরে করি কাদের? গাউট বা আর্থ্রাইটিস। গাউট মানে বাত, গাউট মানে হচ্ছে বাত, বাত মানে গিরিতে গিরিতে ব্যথা হয়, তখন আমরা গিরির একটা এক্সরে করতে বলি। আবার রিমাটয়েড আর্থ্রাইটিস হলেও গিরার এক্সরে করতে বলি, আবার প্লেন আর্থ্রাইটিস হলেও আমরা গিরার এক্সরে করতে বলি আর কি। তাহলে অস্থিসন্ধির রোগ নির্ণয় করার জন্যে কিছু কিছু রোগ আছে, যে রোগের জন্যে বা যে রোগ হইলে আমরা এই জয়েন্টের এক্সরে করি আর কি। তার একটা হচ্ছে আর্থ্রাইটিস, আর একটা হচ্ছে গাউট, একটা হচ্ছে বাত, একটা হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিসের। রিমাটয়েড আর্থ্রাইটিসের কারণ হচ্ছে ছোটো ছোটো গিরিগুলো ব্যথা করে, আর রিউমেটিক ফিভার হলে বড় বড় হাড়গুলো ব্যথা করে আর কি। এই দুটো হচ্ছে এই প্রশ্নের উত্তর আর কি। এরপরে আর একটা ক্লাস আছে আর কি, সেই ক্লাসে তোমরা আরও ভালোভাবে জানতে পারবো। তারপরে আছে মেনিনজাইটিসের 2টা টাইপ লিখো। মেনিনজাইটিসটা টাইপ লিখো মানে এই পার দিয়ে আসো, এই পার দিয়ে আসো। আমার কাছে এই আজকে তার তো আমি সরতে পারছি না। এখানে একজন বসো, এখানে একজন বসো, আর এখানে একজন বসো, সহজ হিসাব। মেনিনজাইটিসের 2টা টাইপ বলছে বইতে, যে মেনিনজাইটিসের 2টা টাইপের নাম বলো। তাহলে মেনিনজাইটিসের 2টা টাইপের নাম জানতে হলে আগে কি জানতে হবে? মেনিনজাইটিসের 2টা টাইপের নাম বলো, এই কথাটা যদি আমি বলি তাহলে আগে আমাদের কি জানতে হবে? মেনিনজাইটিসটা কি সেটা তো আগে জানতে হবে। মেনিনজাইটিসটা কি না জানলে মেনিনজাইটিসের 2টা টাইপের কথা বলে তো তোমাদের কোনো লাভ নেই। মেনিনজাইটিস হচ্ছে মাথার যে ঘিলু থাকে, ঘিলু মানে মগজ বলি আমরা যেটাকে, এই মগজটা একটা পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে। এগুলো গরু ছাগল জবাই করলে দেখা যায় আর কি। তো এই মগজটা একটা পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে, ওই পর্দাটার নাম হচ্ছে মেনিনজিস। মেনিনজিসে যদি কোনো ইনফেকশান হয়, বা মেনিনজাইটিস যদি কোনো ইনফ্লামেশন হয়, বা মেনিনজাইটিস যদি কোনো ক্ষত হয়, তাহলে সেটাকে আমরা বলি মেনিনজাইটিস। টিআইএস শেষে কি? মেনিনজাইটিসের বানানের শেষে টিআইএস না? মেনিনজাইটিসের বানানের শেষে কি টিআইএস না? তাহলে আজকে একটা জিনিস শিখে যাও, যে সমস্ত শব্দের শেষে টিআইএস আছে সেখানে আমরা ধরে নিতে পারি যে কোনো ইনফেকশান বা কোনো ইনফ্লামেশান। ইনফেকশান আর ইনফ্লামেশনের মধ্যে পার্থক্য হচ্ছে, ইনফ্লামেশান মানে প্রথম শুরু হয় যে জায়গাটা, লাল দিয়ে শুরু হয়। মনে করো এখানে একটা ফোড়া হবে, তো প্রথম দিনে কি ফোড়া হয়? প্রথমে একটু চামড়াটা লালচে হয়, তাই না?
লালচে হওয়ার নিচে তারপর একটু সাদা হয়, তারপর আস্তে আস্তে সেখানে পুষ তৈরি হয়, তারপরে আস্তে আস্তে ওটা ইনফেকশানের দিকে যায়। ইনফ্লামেশনটা হচ্ছে প্রথম যে জায়গাটায় একটু লালচে ভাব আসছে, একটু তাপ, হাত দিলে একটু তাপ পাওয়া যায়, লোকাল টেম্পারেচারটা বাড়ে। মনে করো যে এখানে একটা বাগি হয়েছে, এখানে একটা ফোড়া হচ্ছে, তাহলে ফোড়ার উপরে আঙুল দিলে যে তাপটা পাওয়া যাবে সেটা নর্মাল টেম্পারেচারের সঙ্গে মিলবে না। দেখা যাচ্ছে ফোড়ায় একটু তাপ বেশি, তার মানে ওই জায়গাটায় ইনফেকশান হচ্ছে। তাহলে যে সমস্ত শব্দের শেষে TIS থাকবে, তাহলে আমরা মনে করব যে সেখানে একটা মানে ইনফেকশনের কথা বলা যাচ্ছে বা বলতে হচ্ছে বা বলা যায়। যেমন অ্যাপেন্ডিসাইটিস, মানে অ্যাপেন্ডিসাইটিসে প্রদাহ মানে ব্যথা, প্রদাহ মানে বাংলার ভালো উত্তর হচ্ছে ব্যথা, প্রদাহ। অ্যাপেন্ডিসাইটিস যেমন টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস, নিউমোনাইটিস, অটাইটিস, এরকম যে TIS আছে, এটা আমরা বললে বুঝবো যে এটা একটা ইনফেকশান বোঝাচ্ছে আর কি। যেমন আমি তোমাদেরকে বললাম যে অ্যাপেন্ডিসাইটিস, তাহলে তোমরা ধরে নিবা যে অ্যাপেন্ডিসাইটিসে একটা ইনফেকশান ধরা পড়ছে বা অ্যাপেন্ডিসাইটিস একটা ইনফেকশান হতে যাচ্ছে আর কি। টনসিল হলেও একই কথা, টনসিলাইটিস হলেও যে টনসিলে কোনো ইনফ্লামেশান বা কোনো ইনফেকশান হতে যাচ্ছে বা আমার টনসিলটা বড় হতে যাচ্ছে। তাহলে মেনিনজিস হচ্ছে ব্রেনের মগজের যে কাভার, যে ঢাকনাটা হচ্ছে মেনিনজিস, তাতে যদি কোনো ইনফেকশান হয় বা ইনফ্লামেশন হয় সেটার নাম হচ্ছে মেনিনজাইটিস, TIS, মেনিনজাইটিস। তাহলে এইটা আমরা বুঝি মেনিনজাইটিস। এটা হইলে কি হয় সেটা তোমাদের একটু এই কথায় বলি যাই, কারণ এটারও কোনো আলাদা ক্লাস নাই। এটা এর থেকে যেটুকুখানি জানবা ওইটুকুখানি জানতে হবে, এর উপরে আর কিছু জানা যাবে না। সেটা হচ্ছে যে মেনিনজাইটিস, ব্রেনের এই প্রদাহ, এটা হয় যদি, তাহলে আমরা কয়েকটা লক্ষণ দেখলে বুঝতে পারি। যেমন রুগী বলে প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে। আমাদের কাছে জ্বরের রুগী যারা, মানে জ্বর নিয়ে যারা আসে বা যাদের জ্বর হয় তাদের মাথার যন্ত্রণা হয় না, হয় কি না? তাহলে মাথার যন্ত্রণা হলেই কি আমরা মেনিনজাইটিস বলবো? বলা যাবে? মেনিনজাইটিস হতে হলে যে মাথার যন্ত্রণা হয় সেটা জ্বর হলে যে মাথার যন্ত্রণা করে তার তুলনায় অতি বেশি তীব্র। সাধারণত জ্বর হলে যে মাথার যন্ত্রণা হয় তার তুলনায় মেনিনজাইটিসের মাথার যন্ত্রণা আরও বেশি প্রবল, বেশি হয় এবং প্রচণ্ড বমি হয় মাথার যন্ত্রণার সঙ্গে, এবং ঘাড়গুলো শক্ত হয়ে যায়, এরকম করে শক্ত হয়ে যায়। ঘাড় যদি তুমি উঁচু করতে যাও এটা উঁচু হবে না, একসঙ্গে উঠে যাবে। এটা যদি উঁচু করো তাহলে একসঙ্গে উঠে যাচ্ছে, শুধু মাথাটা উঠছে না। এইগুলো লক্ষণ দেখলে আমরা বুঝতে পারি যে এটা মেনিনজাইটিস। যদিও এটা এখন খুবই কম হয়, মানে মেনিনজাইটিস যে সমস্ত জীবাণু দিয়ে হতো সেই সমস্ত জীবাণুগুলো এখন অতি অল্প বয়সে তাদের ভ্যাকসিন দেওয়া হয় বিধায় সেই সমস্ত জীবাণু দিয়ে আর পরবর্তীতে কোনো আক্রমণ হইতে পারে না, হয় না সাধারণত। তারপরেও যে এক দুজনের হবে না তা না, হতে পারে আর কি, সেটা পরিমাণে অনেক কম। তাহলে এইটা হচ্ছে মেনিনজাইটিস। মেনিনজাইটিস হলে জ্বর হবে, মাথার যন্ত্রণা হবে, বমি হবে, ঘাড়গুলো শক্ত হয়ে যাবে, ঘাড় ফেরাতে গেলে খুব প্রচণ্ড ব্যথা করবে। এগুলো বললে আমরা বুঝতে পারবো যে এটা সম্ভবত মেনিনজাইটিস। তখন আমরা তার পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা করব আর কি। এইবার বলছে মেনিনজাইটিস 3 প্রকার। টিউবারকুলার মেনিনজাইটিস মানে টিবি হলে যে মেনিনজাইটিস হয়, পায়োজেনিক মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস, 3 প্রকার। আমাদের 2টার কথা বলতে বলছে আর কি, যে 2টা টাইপের নাম বলুন। তাহলে তোমরা একটা লিখবা টিউবারকুলার মেনিনজাইটিস, একটা লিখবা পায়োজেনিক মেনিনজাইটিস অথবা ভাইরাল মেনিনজাইটিস। টিউবারকুলার মেনিনজাইটিস মানে হচ্ছে টিবি রোগের জীবাণু দিয়ে যে মেনিনজাইটিস হয়। টিবি হয় সব জায়গায়, চামড়ায় হতে পারে। আমরা কাশির সঙ্গে রক্ত আসলে কি বলি? টিবির বাংলায় হচ্ছে যক্ষা। যক্ষা হয়েছে, এটা সত্যি না মিথ্যা? কাশির সঙ্গে রক্ত আসলে যক্ষা হয়েছে, এইটা ও বলছে সত্য। এটা কি সত্যি?
না মিথ্যা? হ্যাঁ বাবা, হাজারো রুগী আছে যাদের কাশির সঙ্গে কোনো রক্তই আসে না, তাহলে সেগুলো টিবি না? রক্ত আসতেও পারে, নাও পারে। রক্ত আসলে যে আমরা সন্দেহ করবো তা না। দেখা যাচ্ছে একটা লোক প্রচণ্ড বিড়ি সিগারেট খায়, তার ব্রঙ্কাইটিস হয়েছে, তার কাশি দিলে মুখের সঙ্গে রক্ত আসতে পারবে। আমি আজকে একটা পেশেন্ট পাইছিলাম, 60 বছর বয়স, একজন ভদ্রমহিলা, অনেক বুড়ো আর কি। সেই ভদ্রমহিলার কাশির সঙ্গে রক্ত যাচ্ছে, তার এক্স রে করে দেখলাম যে কোনো সমস্যা নাই, লাংসে একটু ইনফেকশন হয়েছে, তার কোনো টিবি না। তাহলে তো টিবির রক্ত যাচ্ছে মানে আমরা বলতে পারতাম টিবি হয়েছে। তাহলে এগুলো পরীক্ষা নিরীক্ষা পরে নির্ভর করবে। কতগুলো কথা মনে রাখতে হবে। যেমন টিবি রোগের কথা এখানে আসছে বলে একটুখানি বলে রাখি, সেটা হচ্ছে যে টিবি রোগের যে লক্ষণগুলো আছে তার মধ্যে কাশি হচ্ছে অন্যতম। আর সঙ্গে কি থাকে? কাশির সঙ্গে কী থাকে? ওঠে, রক্ত থাকতেও পারে, নাও পারে। কী থাকে আর? হ্যাঁ, কাশি মানেই তো কফ। আর কি থাকে? আরে বাবা, জ্বর থাকবে না? টিবি রোগের তো জ্বর থাকবে আসল। তাহলে কাশির সঙ্গে জ্বর, তো একটা শব্দ মনে রাখতে হবে। আজকে আমার কাছে একটা রুগী আসলো, তার জ্বর হয়েছে, কাশি হচ্ছে, আমি বললাম তোমার টিবি হয়েছে, এরকম বলা যাবে না তার পরীক্ষা নিরীক্ষা না করা পর্যন্ত। কিন্তু একটা লোক এসে বলছে যে আজ 21 দিন আমার জ্বর বা 3 সপ্তাহের অধিক কাশি, তারটা সন্দেহ করা যেতে পারে। তখন আমরা তাকে বলি যে বাবা তুমি একটু কাশি পরীক্ষা করে এসো, পিছন দিয়ে যেতে হবে, আজকে সামনে দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এই যে আমারও ঝুলাই দিয়েছে। এখন দেখা যাচ্ছে যে 21 দিন পার হয়ে গেছে, এমন কোনো রুগী যদি এসে বলে যে আমার জ্বর আর কাশি কমছে না, কি ওষুধ খাইছো? বলে প্যারাসিটামল খাইছি, অ্যাজিথ্রোমাইসিন খাইছি, সেফোরোক্সিম খাইছি, সেফিক্সিম খাইছি, জ্বর কমছে না। তখন আমরা এটা সন্দেহ করতে পারি যে এর এটা টিবি হতে পারে। সে কারণে তার একটু পরীক্ষা নিরীক্ষা, আমরা বলি একটা এক্স রে করেন, একটু রক্ত পরীক্ষা করেন। এক্স রে রক্ত পরীক্ষা যদি সন্দেহজনক হয় তাহলে তাকে একটু কাশি পরীক্ষা করতে বলি, একটু কাশি পরীক্ষা করে নিয়ে আসেন। তোমরা তো জানো যে হাসপাতালের থেকে এখন বিনা পয়সায় কাশি পরীক্ষা করে দেয়, ব্যারাক, কোনো পয়সা করি লাগে না। তাহলে টিউবারকুলার মেনিনজাইটিস যার হবে তার কি থাকবে? টিউবারকুলার রোগীর জ্বর থাকবে আর কাশি থাকবে। তাহলে টিউবারকুলার মেনিনজাইটিস যার, তার কি থাকবে? হ্যাঁ, আরে পাগল, হ্যাঁ, তার জ্বর এবং কাশির সঙ্গে মাথা ব্যথাটা থাকবে, এবং সে মাথা ব্যথার সঙ্গে বমিও হবে। কারণ টিবি রোগের যে জ্বর, সে জ্বরেও তো মাথার যন্ত্রণা হয়, যে কোনো জ্বরেই মাথার যন্ত্রণা হয়। কিন্তু টিউবারকুলার মেনিনজাইটিস যদি হয়, আমরা যদি সন্দেহ করি যে টিউবারকুলার মেনিনজাইটিস, তাহলে ওই রুগী বলবে যে আমার মাথার যন্ত্রণা প্যারাসিটামলেও কমে না, আমি 2টো করে খাচ্ছি প্যারাসিটামল, তাও কমছে না, তারপরে প্রচণ্ড ব্যথা, মাথার ব্যথা, বমি হচ্ছে, আমি ঘাড় ঘোরাতে পারি না, অজ্ঞান হয়ে যাচ্ছে। তখন আমরা বুঝি যে এটা টিউবারকুলার মেনিনজাইটিস হতে পারে। তখন তার যে যে পরীক্ষা লাগে আমরা পরীক্ষাগুলো করি। টিউবারকুলার মেনিনজাইটিস একটা জিনিস। আর পায়োজেনিক মেনিনজাইটিস, পায়োজেনিক মেনিনজাইটিস মানে হচ্ছে নর্মাল ব্যাকটেরিয়া দিয়ে যে মেনিনজাইটিস হয় আর কি। স্টাফিলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, নিউমোকক্কাস, মেনিঙ্গোকক্কাস, এই সমস্ত দিয়ে যে ইনফেকশনটা হয় সেটাকে বলি আমরা পায়োজেনিক মেনিনজাইটিস। এই দুটো নাম মনে রাখতে হবে। তারপরে টাইফয়েড জ্বরের তৃতীয় সপ্তাহে কি কি টেস্ট করতে হয়, এটা টাইফয়েড জ্বরের ক্লাস আছে তোমাদের, তারপরেও এখানে যেহেতু প্রশ্নে আছে সেহেতু তোমাদের একটু উত্তর দিতে হবে। টাইফয়েড জ্বরের 2য় এবং 3য় সপ্তাহে কী পরীক্ষা করতে হয়? আসলে টাইফয়েড জ্বরের জন্যে আমাদের এখানে কমন যে পরীক্ষাটা আমরা করি সেটা হচ্ছে ভিডাল টেস্ট, সিবিসি এবং ভিডাল টেস্ট। সিবিসি আর ভিডাল টেস্টের মানে হচ্ছে এটা রক্তের পরীক্ষা, একটা হচ্ছে সিবিসি আর একটা হচ্ছে ভিডাল টেস্ট। এটাকে অনেকে উইডাল টেস্টও বলে।
কিন্তু আমরা সাধারণত উচ্চারণ করি ভিডাল টেস্ট। এই ডব্লুটা অনেকটা দুটো ভির মতো, এই জন্য এটাকে উইডাল টেস্টও বলে, ভিডাল টেস্টও করে। এই টেস্টটা আমরা সাধারণত করি। এটা কখন করি? টাইফয়েডের জ্বর আসলে বা আমাদের কোনো জ্বরের রুগী আসলে, কোনো জ্বরের রুগী যখন আসে আমাদের কাছে, আসলে আমরা বলি যে পরীক্ষাটা করিয়ে আনো। কিন্তু নিয়ম তো তা না। নিয়ম হচ্ছে 7 দিন যদি তোমার জ্বর না কমে তখন এই পরীক্ষাটা করতে হবে। তাহলে 7 দিন কি ওষুধ দিতে হবে না? 7 দিন ওষুধ খাইলেও সে ওষুধই কোনো কাজ হলো না। 7 দিন পরে তোমার কাছে আসলে তুমি বললে যে একটু রক্ত পরীক্ষা করে আনো, তখন সে লোক কী বলবে? তখন সে লোক কী বলবে? রক্ত পরীক্ষাটা তা তুমি প্রথম দিন লিখতে পারো নি, 7 দিন পরে রক্ত পরীক্ষার কথা করছো। প্রথম দিন করলি তো আমার জ্বর সারি যেতে 1 দিন, 7 দিন পরে এখন কত রক্ত পরীক্ষা করতে হবে? তো এক জ্বরের জন্য আমি তোমার কাছে কবার আসবো পয়সা দিয়ে? প্রথমবার নিবা 400 টাকা, তারপরে নিবা 300 টাকা, আমি কতবার আসবো তোমার কাছে? অথচ সে কিন্তু বোঝে না যে প্রথম দিন পরীক্ষা করলে টাইফয়েডের জীবাণুটা রক্তে ধরা পড়বে না। এই জন্যই তোমার উত্তর কি হবে? ও লোক তো এই কথা বলবে যে পরীক্ষায় যদি করতে হবে তো তুমি প্রথম দিন করোনি কেন? সেদিন করে ওষুধ দিলে তো আমি 1 দিন সারিয়ে যেতাম। তখন তোমাকে এই কথাটাই বলতে হবে যে প্রথম দিন পরীক্ষা করলে এই জীবাণু পাওয়া যায় না। অথবা তুমি যেদিন প্রথম দিন তাকে দেখে ওষুধ লিখবে সেদিন বলতে হবে যে দেখেন আপনার একটা রক্ত পরীক্ষা লাগবে। সে রক্ত পরীক্ষাটা এখন করলে যে জীবাণুর জন্যই আমরা খুঁজ দিচ্ছি সেই জীবাণু নাও পাওয়া যেতে পারে। এই জন্য এখন করা যাবে না। এখন ওষুধ দিচ্ছি, 7 দিনের মধ্যে যদি আপনার জ্বর সেরে যায় তাহলে আপনার তো আর আশা লাগবেই না। আর 7 দিন পরেও যদি জ্বর না কমে তখন কিন্তু এই পরীক্ষা আপনাকে করতে হবে। মানুষকে আসলে কনভিন্স করতে হবে, তোমাকে মোটিভেশন করতে হবে। মোটিভেশন না করলে তুমি মার খাবা। তুমি ডাক্তার বলে যে তোমার গায়ে কেউ হাত দেবে না, এসব মতো ভাবার দিন আর এখন নেই। আর এখন তো বাংলাদেশে কোনো পুলিশ টুলিশ নেই, এখন তো মায়েরলি আর কোনো কথাবার্তা নেই, কোনো কেস কামারি টামারি কিচ্ছু হবে না। তাহলেই দেখা যাচ্ছে যে তোমাকে মানুষটাকে মোটিভেশন করতে হবে। মোটিভেশন না করলে তুমি ধরা খেয়ে যাবে। আর প্রথম দিন যদি তুমি তাকে এই কথাগুলো বুঝাই বলো তাহলে সে কিন্তু বুঝবে যে ডাক্তার তো তাহলে আমার ঠিকই বলতে যে এখন রক্ত পরীক্ষা করি কোনো লাভ নেই, তাই 7 দিন পরে রক্ত পরীক্ষা করবে। 7 দিন পরে যদি ওর জ্বর নাও সারে, ও আসলে কিন্তু আর তোমাকে এই কথাটা বলতে পারবেন যে তুমি আগে করনি কেন, কারণ আগে তো তুমি বলেই এনেছো। যে কারণে এই টাইফয়েডের 2য় এবং 3য় সপ্তাহে এই পরীক্ষা 2টা করতে হবে। এটা আমরা এখন অবশ্য এই কাজটা, এই নিয়মটা মানা হয় না এই জন্যে, কেউ কেউ হয়তো মানে, বেশিরভাগ মানা হয় না এই জন্যে যে লোকজন আসলে আগে বলা হয় যে তুমি রক্ত পরীক্ষা করিয়েছো। আর লোকজনও সেই রকম, তারা একবার তৈরি হয়েই আসে, ও ডাক্তার জ্বর হয়েছে একটু রক্ত পরীক্ষা করলি না। হ্যাঁ হ্যাঁ, আর ওরা জানেও যে ডাক্তারের কাছে গেলি তো চলবে না, সোলা মানে বোঝো তো, ডাক্তারের কাছে গেলি তো চলবে না, তৈরি হয়ে যায়। আর এখান থেকে খুলনায় গেলি তো আরও চলবে না, তখন আরও তৈরি হয়ে যেতে হবে। এখন এটা কমন হয়ে গেছে সব জায়গায়, কিছু করার নাই। আচ্ছা, তাহলে এই গেল টাইফয়েডের। অন্য আবার আরও একটা কথা আছে, সমস্ত জ্বরগুলো যা মানুষের আসে, এই জ্বরগুলো কোনো না কোনো ইনফেকশনের জন্য যদি হয় তাহলে 48 ঘন্টা পরে বোঝা যায়। এই জন্যে ডাক্তাররা জ্বর আসলে কি বলে, 3 দিন পরে অ্যান্টিবায়োটিক খাওয়া। অ্যান্টিবায়োটিকটা 3 দিনের আগে খেয়েও না, এখন শুধু নাপা ট্যাবলেট খাও, খেয়ে দেখো কী কাজ হয়। যদি নর্মাল জ্বর হয়, মানে ইনফ্লুয়েঞ্জার জ্বর, ভাইরাস কোনো জ্বর, তাহলে ওই 3 দিন বা 2 দিন 3টি করে নাপা ট্যাবলেট খাইলে জ্বর সেরে যায়, আর আসে না। কিন্তু 2 দিন পরেও যদি জ্বর না সারে তখন অ্যান্টিবায়োটিকটা শুরু করতে হবে, এটা নিয়ম। তখন যদি কেউ তোমার কাছে আসে জ্বরের জন্য, তাহলে তুমি অ্যান্টিবায়োটিক শুরু করার আগে রক্তটাও পরীক্ষা করতে পারো, না হলে তুমি সরাসরি তাকে অ্যান্টিবায়োটিক যোগ করে দিতে পারো। প্রচুর অ্যান্টিবায়োটিক পাওয়া যায় এখন, তোমাদের ওষুধের নাম আছে, পরে আরও জানতে পারবা।
সেই ওষুধপত্র দিলে জ্বর সেরে যাবে আর কি। তাহলে এইটা হচ্ছে মেনিনজাইটিসের এই টাইফয়েডের পরীক্ষা আর কি। তারপর হচ্ছে স্ক্যাবিসের 2টি ওষুধের জেনারিক নাম লেখো। আসলে এটা হচ্ছে স্ক্যাবিস মানে কি? আজিজুল, ও আজিজুল, এ ঠান্ডা আছে নাকি? কোল্ড ড্রিঙ্কস আছে নাকি? তাই দাও তো। স্ক্যাবিস মানে কি? স্ক্যাবিসের প্রশ্ন হচ্ছে যে স্ক্যাবিসের 2টা ওষুধের জেনারিক নাম লেখো। তাহলে স্ক্যাবিস মানে কি? স্ক্যাবিস মানে হচ্ছে চুলকানি। চুলকানির কিন্তু আবার অনেকগুলো প্রকারভেদ আছে। শুধু চুলকানি কিন্তু কোনো রোগ না, সেটা একটা রোগের উপসর্গ, শুধু চুলকানি। কিন্তু এই যে চুলকানিটার কথা আমি বলছি, স্ক্যাবিসের যে চুলকানি, এইটা দিনের বেলায় বেশি চুলকায় না। চুলকায় কখন? লেপের তলে গেলে আরও ভালো চুলকায়। মানে যতক্ষণ তুমি চুলকাতে না পারবা ততক্ষণ তুমি ঘুমাতে পারবা না। এ খুব ফাইন মজার জিনিস একটা। এই স্ক্যাবিস হইলে রাতের বেলা চুলকায় এবং যতক্ষণ তুমি তোমার চুলকানোটা কমপ্লিট না হবে ততক্ষণ তোমার ঘুম আসবে না। এই দেখলে বোঝা যায় যে এটা কোন চুলকানি। দাঁত হলেও চুলকায়, ফাঙ্গাস ইনফেকশন হলে চুলকায়, ভাইরাল ইনফেকশন হলে চুলকায়, হারপিস হইলে চুলকায়, এমনি প্লেন অ্যালার্জি হলে চুলকায়। তুমি বুঝবা কী করি? সব স্ক্যাবিস, সব স্ক্যাবিস, যে সব চুলকাচ্ছে সব স্ক্যাবিস। যে চুলকানিটা রাতের বেলা বেশি চুলকায়, কাপড় চোপড় খুললে বেশি চুলকায়, রাতের বেলা বেশি চুলকায়, কাপড় চোপড় খুললে বেশি চুলকায়, সেইটা হচ্ছে চুলকানির চুলকানি, সেইটা হচ্ছে স্ক্যাবিসের চুলকানি। এই জায়গায় তোমাকে স্ক্যাবিসের বেনজাইল বেনজয়েড লোশন ব্যবহার করতে হবে। কথা বোঝা গেছে? আর যদি অন্য কোনো চুলকানি হয়, সে চুলকানিটার ক্রাইটেরিয়া কীরকম? অন্য কোনো চুলকানি যদি হয়, তখন দাদির চুলকানি কোন জায়গাটায় চুলকাবে? যে জায়গাটায় দাঁত হয়েছে সেই জায়গায় চুলকাবে। তো সহজ কথা। দাঁত যদি এখানে হয় তাহলে আমার তো এখানে চুলকাবে না, চুলকাবে দাদির ওখানে চুলকাবে। তখন কিন্তু তুমি এটাকে স্ক্যাবিস বলতে পারবে না। আমি কিন্তু তোমাদের সঙ্গে ভালোভাবে বলে দিলাম, তোমরা যদি এরপরেও চুলকানি না বুঝতে পারো আমার কিছু করার নেই। এরপরে তোমাদের নিজে নিজে চুলকাই প্রমাণ করতে হবে যে কীরকম করে চুলকায়। এইবার মনে কর হারপিসের চুলকানি। হারপিস হলেও অনেক চুলকায়, অ্যালার্জির মতো চুলকায়। হারপিস সাধারণত পিঠে হয়, মেয়েদের ব্রেস্টে হয় বেশি, পুরুষ লোকের ঘাড়ে হয় বেশি, ব্যাকে হয় বেশি, গুটি গুটি মতো হয়, বসন্তের দানার মতো, চিকেন পক্স বলি আমরা যেটাকে, চিকেন পক্সের মতো হয়, সেইটা প্রচণ্ড চুলকায় এবং দেখলে বোঝা যায় যেটা হারপিস। এর চুলকানিও কিন্তু চুলকানি। আবার কোনো ফাঙ্গাল ইনফেকশন, সেটা বেশিরভাগ আছে দাঁত, তাতে কিন্তু প্রচুর চুলকায়। অ্যালার্জি যাদের আছে খাবারে, আছে না, বিভিন্ন জনের খাবারে অ্যালার্জি আছে, কারোর গরুর গোশে আছে, কারোর বেগুন, চিংড়ি মাছ, এই সমস্ত তরকারিতে পাওয়া যায়, পুঁই শাকে পাওয়া যায়। তো এই সমস্ত অ্যালার্জির যে চুলকানি, তাদের একটা ইতিহাস থাকে। চুলকানি দিয়ে বোঝা যায় যে এটা কিসের অ্যালার্জি। কী ইতিহাস থাকে? কি ইতিহাস থাকে চুলকানির? খুব সহজ প্রশ্ন, খুব সহজ প্রশ্ন এবং খুব সহজ উত্তর। না, যে কোনো জায়গায় ফুলতে পারে সেটা, কিন্তু তাদের একটা ক্রাইটেরিয়া আছে, তাদের একটা পার্টিকুলার অভিজ্ঞতা আছে, বা তারা পার্টিকুলারলি একটা খাবারের কথা, ডাক্তার কালকে রাতে গরুর গোশ খাওয়ার পরে প্রচুর অ্যালার্জি বেড়েছে, এরকম একটা ইতিহাস থাকবে। যাতে চিংড়ি মাছ খায় অ্যালার্জি হয়, তারা বলবে না যে তুমি চিংড়ি মাছ খাইছি আমি। রোগী এমনি বলবে যে আমার চিংড়ি মাছের পরে অ্যালার্জিটা হয়েছে, এরকম বলি দেবে আর কি। কারোর আছে
কসমেটিক্সে অ্যালার্জি আছে, যা সবাই ব্যবহার করতে পারে না। তখন তারা কসমেটিক্স ব্যবহার করলে অ্যালার্জি হয় এটা বলে। আর অ্যালার্জি হলে, এখন যেমন জ্বর হলে মানুষ ডাক্তারের কাছে খুব কম আসে, অ্যালার্জি হলেও কম আসে কেন? হ্যাঁ, 300 টাকা ফি দিই, 400 টাকা ফি দিই, যা লিখে নিতে হবে তা সুকুমারের দোকানে গেলে পাওয়া যাবেন। সুকুমার দুটো অ্যালার্জির বড়ি দাও, সুকুমার দুটো অ্যালার্জির বড়ি দিলে ডেজলর, রেনিটিন, তারপরে বিলাফাস্ট, ডেজলর, রুপাডিন, যা ওর মনে চায় তাই দূর দিয়ে দিল। যে কারণে অ্যালার্জি হইলে আসে না। কখন আসে? যখন সুকুমারের অ্যালার্জির ওষুধ আর তখন কত এইবার যেতে হবে আর কি, কোনো উপায় নেই। সুকুমার মানে আরসি মেডিকেল, ওই যে পৌরসভার যে ডান হাতে অফিস আমাদের পাইক গেছে পৌরসভা। সুকুমারের নাম নেওয়ার একটা কারণ আছে, সুকুমার এইভাবে ওষুধ বেশি বিক্রি করে, ওর কাছে লোকজন যায়ও বেশি, ও বেচেও বেশি, আর অনেক দিনের অভিজ্ঞতা। তো সুকুমারকে আমি ধরো 35 বছর 40 বছর এই দোকানদারি করতে দেখছি। আমি পাইক গেছে 30 বছর, কিন্তু আমি আসারও 10 বছর আগের থেকে সুকুমার ওষুধের দোকানদার করি। তা অনেকটা, এটা পৌরসভা যে অফিসটা আমাদের পৌরসভার ঢুকতে ডান হাতে অফিস, আর বাম হাতে কবির প্লাজার নিচে হচ্ছে সুকুমারের আরসি মেডিকেল। এইবার স্ক্যাবিসের সঙ্গে এই অ্যালার্জির এইগুলো হচ্ছে ডিফারেন্স। এইগুলো তোমরা মনে রাখবা, তাহলে তোমরা উত্তরও দিতে পারবা, প্রশ্নের উত্তরও দিতে পারবা, আবার চিকিৎসাও লেখা সম্ভব। তারপরে হচ্ছে যে বাচ্চাদের জন্মের 1 সপ্তাহ পরে কোন দুটি কারণে জন্ডিস হয়? নিউনেটাল জন্ডিস, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি এর কারণে জন্ডিস হয়। কিন্তু আসলে জন্মের 1 সপ্তাহ বলেছে না, 1 সপ্তাহ পরে, জন্মের 1 সপ্তাহ পরে, মানে হেপাটাইটিস এ অথবা হেপাটাইটিস বি এর কারণে জন্ডিস হয়। এটা মায়ের থেকে নিয়েও আসতে পারে অনেকের যদি মায়ের জন্ডিস থাকে তাহলে তার বাচ্চা জন্মগ্রহণ করার পরেও জন্ডিস হতে পারে। এই জন্যে জন্মের পরেও অনেক শিশুর গাটা হলুদ হয়ে যায়, তখন আমরা কিন্তু ওষুধ দিই না, বলি যে একটু রোদ্রে রাখতে হবে, একটু রোদে, সকালবেলায় যে ভোরবেলায় যে রোদ আসবে ওই রোদে একটু রাখবেন, তাহলে ওর রোদে ভিটামিন ডি সিনথেসিস হয়, তাতে ওর ওই জন্ডিসটা কমে যাবে। আর নর্মালি 3 মাস পর্যন্ত থাকে আর কি, 3 মাসের পরে প্রস্রাব পায়খানার সঙ্গে ওটা বেরিয়ে যায়। 3 মাসের পর্যন্ত তো ও মায়ের বুকের দুধ ছাড়া খায় না, সেই জন্যে ওকে বলতে হবে যে মাকে বা ওদের বাড়ির লোকজনকে বলতে হবে যে একটু ঘন ঘন বুকের দুধ খাওয়াতে হবে। ঘন ঘন বুকের দুধ খাওয়ালে কী হবে? ঘন ঘন প্রস্রাব হবে, ঘন ঘন প্রস্রাব হলে ওর জন্ডিসের বিলিরুবিনটা তাড়াতাড়ি রিল্যাপস হবে। তারপর আছে পুরুষদের গনোরিয়ার 2টা লক্ষণ লিখুন। এখানে একটু কথা বলার আছে, সেটা হচ্ছে এটা কেন লিখছে পুরুষদের গনোরিয়ার 2টা লক্ষণ? আমার প্রশ্ন হচ্ছে যে এরা লিখলো কেন এইভাবে যে পুরুষদের গনোরিয়ার 2টা লক্ষণ লিখো? ওরা কেন লিখলো না যে মহিলাদেরও গনোরিয়ার 2টা লক্ষণ লিখো? মহিলাদের এই সমস্যাটা হয় না, এই প্রশ্নটার এর উত্তরটা আমি খানিকটা নিলাম আর কি, কিন্তু পুরাপুরি না। এই জন্যে গনোরিয়ার যে জীবাণু, বলতে গেলে গনোরিয়ার যে জীবাণু, এইটা পুরুষ ক্যারি করে তার কোনো মহিলার সঙ্গে মেলামেশা করলে মহিলাদের দেহে প্রবেশ করে, তখন মহিলারও গনোরিয়া হয়। এইটার সেন্সটা খুব কম, এই জন্যে যে
মহিলারা যারা গনোরিয়া রোগী তারা অন্যভাবে চিকিৎসা হয়, সাদা স্রাব ভাঙতেছে এই সমস্ত প্রস্রাবে জ্বালাপোড়া বলে একরকমভাবে চিকিৎসা হয়। চিকিৎসা হয়ে তো ভাঙা হাটে আইছে, হাট তো চলেই গেছে, ওই পাশে দাও তো এই তরকারি সব বেচা কেনা হয়ে গেছে, এখন এই যে হাটে। আচ্ছা বসো, ওখানেই বসো। তোমরা কি নতুন ব্যাচ? তোমরা জানতে না 2:30টায় ক্লাস? তোমরা এত দেরি করলে কেন? ও সেজন্যই সাংঘাতিক কারণ। তাহলে পুরুষদের গনোরিয়া হয় এই কারণে যে পুরুষরা এইটার সাফারার, মহিলারা ক্যারি করে ঠিকই কিন্তু পুরুষ সাফারার হয় বেশি। আর গনোরিয়ার যে লক্ষণ, সেই লক্ষণ একবার যাদের হয় তারা পরবর্তীবার আর খারাপ কাজ করার কোনো চিন্তাভাবনা মাথায় নিয়ে আসে না, কারণ প্রস্রাবের সঙ্গে প্রচণ্ড যন্ত্রণা হয়। প্রস্রাব করার পরে বা প্রস্রাব করার সঙ্গে প্রচণ্ড জ্বালাপোড়া হয়, মানে সহ্য করতে পারে না, অনেক সময় পুজো পড়ে। দেখা যাচ্ছে এইটা তুমি কোনো ডাক্তারকে বললেই ডাক্তার সঙ্গে সঙ্গে বুঝিয়ে ফেলে দেবে যে এটা নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছে, এটা বুঝিয়ে ফেলে দেবে। এই জন্যে এরা এই রোগটা এখন নির্মূল হয়ে যাওয়ার পথে তার একটাই কারণ হয়েছে যে অ্যান্টিবায়োটিকটা এত ভালো বেরোয়েছে। এই রোগের যে অ্যান্টিবায়োটিক সেপিকজিন বেশিরভাগ বা সেপ্টাগজিন ইঞ্জেকশন, তার মধ্যে ট্রাইমেথাপ্রিন, সেপিকজিম, সেপ্টোরোক্সিম এক্সিটিল, তারপরে সেপ্টিবিউটেন, তারপরে মক্সিফ্লোক্সাসিন, এগুলো খুব ভালো ভালো ওষুধ। এখন যে খারাপ কাজটা করছে, অন্যায় কাজটা যে করেছে, সে তো ডাক্তারের কাছে যাবে না, যাবে? ডাক্তারের কাছে গেলে তো ডাক্তার বুঝে যাবে যে তুমি কি করছো। সে দোকানে দিয়ে বলে যে আমার পেশাবে জ্বালাপোড়ার ওষুধ দাও। তখন তো দোকানদার জিজ্ঞাসাও করে না যে তোমার পেশাবে খুব বেশি জ্বালাপোড়া হচ্ছে কেন, ওরা তো জ্বালাপোড়াটা ওষুধ জানেই, সেটা দিয়ে দেয়। বিধায় এগুলো আসে কম, কিন্তু লক্ষণগুলো খুবই প্রচণ্ড ভয়াবহ। একটা হচ্ছে প্রস্রাবে প্রচণ্ড জ্বালাপোড়া, জ্বালা যন্ত্রণা হওয়া, একটা হচ্ছে প্রস্রাবের সঙ্গে পুষ পড়া। এই দুটো গনোরিয়া রোগের লক্ষণ। এটা মহিলারা তো ক্যারি করে, মহিলারা ক্যারি করে মানে মহিলাদের কাছে ও খারাপ, মহিলাদের কাছে ও গেছে বলে তো এটা হয়েছে। তাহলে যে খারাপ মহিলার কাছে সে গেছে, সেই মহিলা এটা ক্যারি করছে, বিধায় ওর এটা হয়েছে। এখন ওর যখন হবে তখন তো ওকে সাবধানতা অবলম্বন করতে হবে যে সে তখন তার নিজের ওয়াইফের সাথেও মেলামেশা করতে পারবে না বিফোর এন্ডিং অফ দ্য ট্রিটমেন্ট। যে কারণে তাকে সতর্কতার সঙ্গে চিকিৎসা করতে হবে এবং তাকে বলতে হবে এই কথাগুলো। বেশিরভাগ এটা হচ্ছে বেশিরভাগ কারণ। তবে এইটা এখন মানে এটা অন্য প্রসঙ্গে আমি যে একটু কথা বলি আর কি। বিশেষ করে যারা আমাদের যৌনকর্মী আছে আর কি, যারা যেখানে যারা থাকে, এখানে এখন হেলথ কার্ড চালু হয়েছে আর কি। হেলথ কার্ড চালু হয়েছে মানে আমি এক সময় বাণীশান্তা ইউনিয়নে ডিউটি করতাম আর কি। আমি তখন একটা এনজিওতে চাকরি করতাম। তো বাণীশান্তা ইউনিয়নের যে দাকপের, তো ওখানে প্রত্যেকটা মহিলা যারা এই কাজ করে, বাণীশান্তা চলে তো মূলত ফরেনারদের দ্বারা, যারা বিদেশ থেকে আসে জাহাজে করে, তারা এই সমস্ত কাজ করতে যায় ওখানে। তো তারা যার সঙ্গে সঙ্গে চার্ট দেখতে চায়, আপনার হেলথ কার্ডটা দেখান। হেলথ কার্ডের মধ্যে তোমার গনোরিয়া, সিফিলিস, এইডস, করোনা ভাইরাস এই সমস্ত নেই, এর প্রমাণ না দেখলে তারা সেই মহিলার কাছে যায় না। এই জন্যে এখন এই রোগগুলো নাই, এই গনোরিয়া ঠিয়াগুলো এখন আর পাওয়া যায় না। যারা খারাপ কাজ করতো তারা এগুলো এখন আর খারাপ কাজ করে কোনো লাভ করতে পারে না, কারণ যারা এই কাজগুলো করে তাদের কাছে তো একজন লোক যায় না, বিভিন্ন লোক যায়। তখন তারা তো দেখতে চাবে তোমার কাছে তোমার হেলথ কার্ড। এটা এনজিওরাই করছে আর কি, বেশিরভাগ এনজিওরাই আমাদের এই উপকারটা সরকারিভাবে যতটা না হয়েছে, এনজিওরা তার থেকে বেশি করছে। ওদের বাণীশান্তায় যে বাচ্চা কাচ্চাগুলো স্কুলে যায়,
না দেখলে বিশ্বাস করা যাবে না। কত ছেলেপেলে স্কুলে যায়, ওখানে স্কুল আছে, তাদের পোশাকও দেয় এনজিওর থেকে, এবং তারা ওখানে পড়াশুনোও করে। যা হোক, পুরুষদের গনোরিয়াটা এইভাবে সাধারণত হয়। এখন এইটার রেট খুবই কম, খুবই কম, কারণ সবাই এখন সতর্ক হয়ে গেছে, কেউ আর খারাপ কাজ করে না। আমরা ধরে নিচ্ছি কেউ আর খারাপ কাজ করে না। তারপরে আছে যে জন্ডিস দেখার প্রথম দুইটা লক্ষণ। জন্ডিস দেখার প্রথম দুইটা লক্ষণ আমরা এই ক্লাস শুরু করার সময় একটা কথা বলেছিলাম। জন্ডিস কোথায় কোথায় দেখে? চোখের উপরের পাপড়ি উঁচু করতে হলে জন্ডিস দেখি আমরা, স্ক্লেরাতে জন্ডিস দেখি। আর একটা দেখি গালের ভিতরে, বাক্কাল মিউকোসা, গাল হা করলে যে গালের ভিতরে যে অংশটা আছে আর কি, এই অংশটা হলুদ হয়ে যায়, জিহ্বা হলুদ হয়ে যায়। জন্ডিস হলে শুধু দুটো জায়গা দেখলে হয় না, জন্ডিস হলে এমনি বোঝা যায়, প্রস্রাব হলুদ হয়, চামড়া হলুদ হয়ে যায়, জিহ্বা হলুদ হয়, চোখ হলুদ হয়, লিভার বড় হয়ে যায়, সব হাত দিলেই মানুষ সব বুঝে ফেলবে। আর রুগী এমনি বলবে, রুগী জন্ডিস হলে তাদের জ্বরও হয়, মুখে খাওয়ার রুচি থাকে না। এটা কিন্তু তোমরা খুব কমন মনে রাখবা। এমনি জ্বরে রুগীদের মুখে খাওয়ার রুচি অনেক খুবই কম, কিন্তু জন্ডিসের রুগীদেরও মুখে খাওয়ার রুচি কিন্তু খুবই কম। তাহলে তোমার কাছে মুখে খাওয়ার রুচি কম এরকম যদি কোনো রুগী আসে, তোমাকে জন্ডিসের কথাটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমার জন্ডিস রুগীও হতে পারে। জন্ডিসের পরে হচ্ছে কিডনি ও হার্টের অসুখে কটা বাজে? 4টে 20 কেন? 3টে? আচ্ছা, কিডনি ও হার্টের অসুখে কোথায় আগে ইডিমা হয়? ইডিমা মানে কি আগে এটা জানতে হবে। ইডিমা মানে কি? ফোলা। মানুষের কোথায় কোথায় ফোলে? মায়ের খালি ফোলে, সেটা আগে কও। মায়ের খালিও ফোলে। আসলে মানুষের ফোলে বেশিরভাগ পায়ের পাতা, পায়ের গোড়ালি, চোখের পাপড়ি, পেটের পানি হওয়া, অন্ডকোষের ভিতরে পানি জমা, হাইড্রোসিল বলি আমরা, অন্ডকোষের মধ্যে পানি জমে, এই সমস্ত জায়গায় সাধারণত পানি হয়। তাহলে ইডিমা দেখি আমরা এখানে বলছে কিডনি ও হার্টের অসুখ যদি হয়, সেটাকে আমরা অন্য লাইনে যাব আবার, মানে এক্লামশিয়া, প্রি-এক্লামশিয়া, এই লাইনে যেতে হবে। ওটা যখন আমরা ওই ক্লাস করব তখন বলবো আর কি, সেখানে আছে আর কি। তাহলে আমাদের এখানে বলে দিয়েছে যে কিডনির রোগ এবং হার্টের রোগ হলে কোথায় কোথায় ইডিমা দেখতে হবে। কিডনির রোগ হলে আগে ফলে কোথায়? মুখ। তাহলে মুখের এই জায়গার থেকে শুরু করে এই জায়গার থেকে নিয়ে মুখের এইটা নিয়ে আমরা সবটাই দেখবো আর কি। যদি মুখ ফলে তা আমরা ধরে নিতে পারি যে এটা কিডনির সমস্যা হতে পারে। আর হার্টের অসুখ হলে আগে ফলে কোনটা? আমি তো উত্তর তোমাদের আগে বলে দিলাম, তোমরা তো মনে রাখোনি। আমি তো আগেই বলেছি যে কিডনি আর হার্টের অসুখ হলে ফলে দুই জায়গায়, একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে পা, পার পাতা, পার গোড়ালি। তাহলে হার্টের অসুখ হলে যদি ফলে তাহলে পার গোড়ালি বা পার পাতা আগে ফলে। পার পাতা ফোলা দেখলে আমরা বুঝতে পারি যে হার্টের সমস্যা হয়েছে মনে হয়। শুধু একটা লক্ষণ দেখলে তো হার্টের সমস্যা বলা যাবে না, আরও অনেক লক্ষণ দেখতে, আরও অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হয়। এগুলো করে তারপরে আমরা সিদ্ধান্তে আসি যে তার হার্টের সমস্যা হয়েছে কিনা। হার্টের সমস্যায় যদি পায়া ফোলে তাহলে তার বাকি জীবনটা ওষুধের পরেই থাকতে হয়, কারণ হার্টের অসুখে যাদের পা ফোলে তাদের টেম্পোরারি কোনো চিকিৎসা হয় না। ওই ল্যাসিক্স বা ফ্রুসিমাইড বা স্পারোল্যাকটোন, যেটা আমরা ফ্রুলাক, এই সমস্ত ট্যাবলেট দিয়ে কমায় রাখি আর কি। বিলিরুবিনের নর্মাল এবং ক্লিনিক্যাল, বিলিরুবিনের নর্মাল মাত্রা হচ্ছে 1-এর নিচে। বিলিরুবিন মানে জন্ডিস, তাই না? জন্ডিসের পরীক্ষা করতে গেলে আমরা বিলিরুবিন পরীক্ষা করতে দিই।
এটা 1 পর্যন্ত হচ্ছে নর্মাল, 1 মিলিগ্রাম পার 100 ml অফ ব্লাড, এটা হচ্ছে নর্মাল। এটা হচ্ছে এরকম, ওয়ান মিলিগ্রাম পার 100 ml অফ ব্লাড, এটা হচ্ছে সিরাম বিলিরুবিনের মাত্রা, নর্মাল মাত্রা। যদি জন্ডিস হয় তাহলে একটা বাড়তে পারে 3, 4, 5, 6, 7, 11, 14। এর সাথে হোসেন মোহাম্মদ এরশাদের একবার জন্ডিস হয়েছিল, তো বিলিরুবিনের মাত্রা 22 পর্যন্ত পাওয়া গেছিল। তাহলে এইটা হচ্ছে নর্মাল, এইটা এর উপরে এগুলো হলেই আমরা সব বলবো যে জন্ডিস হয়েছে। ক্লিনিক্যাল মাত্রা সিরাম বিলিরুবিনের 1, ক্লিনিক্যাল মাত্রা এই 1। আর যদি আমরা এর চেয়ে বেশি পাই তাহলে সেটাকে আমরা বলবো জন্ডিস হয়েছে আর কি। এমনি জন্ডিস পরীক্ষা করতে গেলে আমরা তো রক্ত পরীক্ষা করতে দিই, রক্তের বিলিরুবিন পরীক্ষা করতে দিই, সেটাতে আমরা বুঝি যে তার জন্ডিস কতটুকু হয়েছে। ব্রঙ্কাইটিস রুগীকে চিকিৎসার পর 2টি উপদেশ লিখেন। ব্রঙ্কাইটিস আগে বলেছি না তোমাদের, ব্রঙ্কাইটিস রুগীর কি সমস্যা? ব্রঙ্কাইটিস রুগীর সমস্যা কি? আরে কেবল বললাম তো তোমাদের, কাশি সমস্যা বলিনি? প্রথম সমস্যা হচ্ছে কাশি। এখন কাশির চিকিৎসা করার পরে কাশি সেরে গেছে, এখন রুগী বাড়ি যাচ্ছে, তাদের 2টো উপদেশ দিতে হবে। কি উপদেশ? প্রথম কথা হচ্ছে যে তোমরা তো বললে যে ধূমপান করা যাবে না, সেটা যদি ধূমপান না করি দেয়, বিড়ি সিগারেট যদি না হয়ে থাকে, মহিলারা বিড়ি সিগারেট খায়, তোমরা খুব ভালো তা বলা যাবে না, তোমাদের মধ্যে বিড়ি সিগারেট খাওয়ার লোক আছে, শুধু বিটা মানুষের দোষ দিচ্ছ কেন? তাহলে দেখা যাচ্ছে যারা বিড়ি সিগারেট খায় তাদের বলতে হবে বিড়ি সিগারেট খাবা না, ঠান্ডা কোনো জিনিস খেও না, বা ধুলোবালির মধ্যে যাবা না। ধুলোবালির মধ্যে যাবা না, কারণ ধুলোবালির মধ্যে দিয়ে যে অ্যালার্জেনটা ভিতরে ঢুকবে সেটা তোমার আবার কাশি তৈরি করতে পারে। অর্থাৎ এই উপদেশগুলো মেনে চলবা। বিড়ি সিগারেটটা খেয়ে না, বেশিরভাগ যেহেতু পুরুষ লোক বিড়ি সিগারেট খায় সেহেতু এটা বলতে হবে, বিড়ি সিগারেট খেয়ে না, ঠান্ডা লাগায় না, আর ধুলোবালির মধ্যে যাওয়া না আর কি। ধুলোবালির মধ্যে গেলে নাকে কি মুখে একটা মাস্ক পরে যেতে হবে আর কি। তারপর আছে হেপাটাইটিস রোগ ছড়ানোর 2টি উপায় লিখুন। 2টি উপায় লিখুন। হেপাটাইটিস রোগ ছড়ানোর, হেপাটাইটিস মানে কি? হেপাটাইটিস মানে কি? ওরে লিভার, লিভারে যদি কোনো ইনফেকশন হয়, হেপাটাইটিস বলেছি না, কে বলতো তোমাদের বলে গেলাম TIS। লিভারে যদি কোনো TIS হয়, মানে ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয় বা ব্যথা হয়, এরকম যদি হয়, তাহলে প্রশ্নটা হচ্ছে যে এখান থেকে হেপাটাইটিস থেকে এই রোগটা এক জায়গার থেকে আরেক জায়গায় ছড়ায়, কিসের মাধ্যমে ছড়ায় তাই জানতে চাইছি আর কি। 2টা উপায় লিখুন যাতে রোগ ছড়ায়। কিসে ছড়ায় বলো দিন, এটা তোমাদের জানা উচিত। হ্যাঁ, হেপাটাইটিস ABC বা ED এগুলো আছে, কিন্তু আমি তোমার কাছে ওগুলো জানতে চাইনি। আমি জানতে চাইছি যে হেপাটাইটিস ABCDE যাই হোক, এটা ছড়ায়, মানে এক জায়গার থেকে আরেক জায়গায় যায়, বা একজনের গায়ে থেকে আরেকজনের গায়ে যায়। এইভাবে এরকম 2টা উপায়ের নাম বলো যে মাধ্যমে যেতে পারে। একটা হচ্ছে রক্ত ট্রান্সফিউশন করার সময়, আপনি যদি ভাইরাস এসবগুলো পরীক্ষা না করে ঢোকাই দেন তাহলে হতে পারে। আরেকটা কি, সে খুব সোজা,
জন্ডিসে ওই সময় তো কোনো নিয়ম নেই। যদি একই সিরিঞ্জ ব্যবহার করা হয়, মানে এর কাছ থেকে রক্ত নিলাম আমি যে সিরিঞ্জ নিয়ে, ওই সিরিঞ্জ দিয়ে হেপাটাইটিস আল্লাহরে ফুটালাম, তাহলে ভাইরাস ঢুকে যাবে কি না? তাহলে একটা আছে ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে, একটা আছে সিরিঞ্জের মাধ্যমে। তাইতে যারা রক্ত দেয়, মানে যারা একটু সচেতন, তারা যদি কারো কাছে রক্ত নেয় তাহলে এই পরীক্ষাগুলো করে নেয় যে ভাই তোমার ভাইরাস আছে কি না, তোমার জন্ডিস আছে কি না, তোমার হেপাটাইটিস আছে কি না, তোমার এইডস আছে কি না, এগুলো আমি একটু পরীক্ষা করে নেবো আর কি। ঠিক আছে? তাতে তুমি হয়তো মনে করতে পারো যে এই লোকের পয়সা বেশি আছে বলে এই লোক করছে, কিন্তু আসলে তা না। তুমি একবার রক্ত দিয়ে যদি তোমার কন্টাজিয়াসই হয়, কন্টামিনেশন হয়, তাহলে সে রক্ত দিয়ে তো কোনো লাভ নেই। এইটা মানা হয় না কোন সময়? এটা মানা হয় না কোন সময়? যখন অ্যাক্সিডেন্ট হয়, জরুরি প্রয়োজনের মতো হচ্ছে অ্যাক্সিডেন্ট। একটা বাস পুরো অ্যাক্সিডেন্ট হয়েছে, 30 জন লোকের রক্ত দিতে হবে। গাড়ি কাঁচুয়ে পড়েছে, অথবা গাড়ি আরেকটা গাড়িতে মেরে দিয়েছে, 20-25 জন লোক ইনজিউর্ড হয়েছে, তাদেরকে রক্ত দিতে হবে। তখন কি গ্রুপ, তোমার কি গ্রুপ, বি, ওর পরীক্ষা করে দেখলো বি পজিটিভ, তোমারও বি পজিটিভ, তাড়াতাড়ি দে। তখন আর এই সমস্তগুলো করার মতো সময় থাকে না, তখন জীবন বাঁচাতে আগে, জীবনে তো বেশি থাক, তাই না? ডায়াবেটিসের 2টা জটিলতা লিখো। জটিলতা মানে কি? এটা না বলতে পারা এটা একটা অপরাধ। সমস্যা মানে প্রবলেম। জটিলতা আর সমস্যা এক জিনিস না। জটিলতা আর সমস্যা এক জিনিস না, ঠিক না? তাহলে বলছে 2টা জটিলতার নাম বলছে। জটিলতা মানে হচ্ছে কমপ্লিকেশন, সমস্যা মানে তো প্রবলেম, আর জটিলতা হচ্ছে কমপ্লিকেশন। কি সমস্যা হলে সেই সমস্যাটা আস্তে আস্তে জটিলতার দিকে যাবে। একটা সমস্যা, এটা একটা সমস্যা, এই সমস্যাটা যদি তুমি কারেকশন না করো তাহলে এইটা আস্তে আস্তে একটা জটিলতার দিকে যাবে। ডায়াবেটিসের এরকম 3টা জটিলতা আছে। একটা হচ্ছে রেটিনোপ্যাথি, মানে চোখ নষ্ট হয়ে যায়। ডায়াবেটিসের রুগীদের যদি ডায়াবেটিস কন্ট্রোলে না থাকে বা ডায়াবেটিসের চিকিৎসা না করায়, তাহলে তার চোখের রেটিনা নষ্ট হয়ে যেয়ে সে অন্ধ হয়ে যেতে পারে। একটা হচ্ছে রেটিনাপ্যাথি, একটা হচ্ছে নেফ্রোপ্যাথি, মানে কিডনি নষ্ট হয়ে যায়। কিডনি তো আর সঙ্গে সঙ্গে নষ্ট হয় না, হয়? ডায়াবেটিস হওয়ার সঙ্গে সঙ্গে কিডনি নষ্ট হয়ে যায়? ডায়াবেটিস হলে মানুষ হাঁটে, খাওয়া দাওয়া কন্ট্রোল করে, ওষুধপত্র ঠিকমতো খায়। ডায়াবেটিস হচ্ছে একটা আশীর্বাদমূলক রোগ। কেন বলো দিন? মানুষ জীবনের সব কিছু একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়েই করে আর কি। একটা হচ্ছে রেটিনোপ্যাথি, একটা হচ্ছে নেফ্রোপ্যাথি, আর একটা হচ্ছে নিউরোপ্যাথি। নিউরোপ্যাথি মানে 2 পা বা 2 হাত, বিশেষ করে 2 পা, তার শিরাগুলো ব্যথা করে, যন্ত্রণা হয়, চিনচিন করে, অবাস হয়ে যায়, তারপর আস্তে আস্তে প্যারালাইসিসের মতো হয়ে যায়। এগুলো হচ্ছে ডায়াবেটিসের জটিলতা। কিন্তু এটা হয় কাদের? যারা আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, কোনো ধার ধারে না, খাচ্ছে এক ভাব, দাওয়াত খালি খাচ্ছে, বাড়িতে গেলেই খাচ্ছে। সবচেয়ে মুখ ভালো করতে হবে আগে, মুখ ভালো না করলে খুব মুশকিল। ডায়াবেটিসের এইগুলো হচ্ছে জটিলতা। তারপর হচ্ছে রিমেটিক ফিভারের ব্যাকটেরিয়ার পূর্ণাঙ্গ নাম লিখো। মানে রিমেটিক ফিভার মানে বাত জ্বর। বাত জ্বর মানে কি? বাত জ্বর মানে কি? গিরিতে গিরিতে ব্যথা হয়,
জ্বরের সঙ্গে রিমেটিক ফিভার, বড় বড় গিরিগুলো ব্যথা হয়, শিফটিং পলিআর্থ্রাইটিস, এই জায়গায় ব্যথা হবে, এই জায়গায় ব্যথা হবে, আজকে কালকে আজ এই জায়গায় ব্যথা হবে, এটা হচ্ছে রিমেটিক ফিভার। আমরা দেখলে বুঝতে পারি এই হচ্ছে ডাটাটা আছে, অনেক জটিল কথাবার্তা, এর পরে যদি ক্লাস পাওয়া যায় তাহলে বলা হবে। রিমেটিক ফিভারের জীবাণুর নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস বেটা হেমোলাইটিকাস, ওই জীবাণুটার নাম যে এই রোগটা তৈরি করে, স্ট্রেপ্টোকক্কাস বেটা হেমোলাইটিকাস। এটা তোমাদের বইতে লেখা আছে, দেখি নিও, মনে না রাখতে পারলে কোনো সমস্যা নেই, আমরা রেগুলার জানি বলে আমাদের মনে আছে, তাহলে আমাদেরও মনে থাকার কথা না, অনেক কঠিন কঠিন নাম। স্ট্রেপ্টোকক্কাস বেটা হেমোলাইটিকাস রিমেটিক ফিভারের জীবাণুর নাম। তারপর ইউটিআই ও এজিএন বলতে কি বুঝো? ইউটিআই মানে হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান, মানে প্রস্রাবে ইনফেকশান। ইউরিনারি ট্র্যাক্ট শুরু হয়েছে কিডনির থেকে, কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরিথ্রা, এই চারটা। এর কোথাও যদি কোনো ইনফেকশন হয় সেটাকে আমরা বলি ইউটিআই, সংক্ষেপে লিখি ইউটিআই। আর এজিএন মানে হচ্ছে অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস, তার মানে হচ্ছে কিডনির একটা ওই নেফ্রাইটিস, টিআইএস, তাহলে কিডনির গ্লোমেরুলোনেফ্রাইটিস মানে গ্লোমেরুলাসের ভিতরে যে নেফ্রন থাকে তাতে একটা ইনফেকশান, সেটা হচ্ছে এজিএন। খুব কঠিন জিনিস এটা, একসময় খুব বেশি হতো, এখন খুব কম হয়। তারপর হচ্ছে সিএসওএম, এর কাকে বলে? সিএসওএম মানে হচ্ছে ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া, তার মানে হচ্ছে কানের রোগ, যাদের কানের রোগ, কান পাকা। ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া মানে হচ্ছে ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া, অটাইটিস আছে না, তার মানে কানের মাঝখানের, কানের মধ্য কানের ভিতরে একটা ইনফেকশান, পুজ আসে, পানি আসে, এগুলো আসে আর কি। এগুলো হলে রুগীরা দায় কার কাছে? নাক কান গলার ডাক্তারের কাছে যায়। তারপরে আছে ডিসপ্লিন, এটা দিয়ে শেষ। ডিসপ্লিন কেন গুলে খেতে হয় এটা তো তোমাদের জানার কথা, তোমরা এই উত্তরটা দাও, আমি শুনি। ডিসপ্লিন কেন গুলে খেতে হয়? ডিসপ্লিনের কাজ কি সেটা আগে বলো। ও পড়ি পড়ি তোমারে গুতুচ্ছে, তার মানেটা কি? কিছু হলে তোমারে বলতে ব্যাপারটা কি? হ্যাঁ, ভয় লাগে? ওর ছোটখাটো একটা দোকান আছে ওষুধের, তাই যে তুমি ওর গায়ে গুঁতো দিচ্ছ, যে তুই বল, ওর ওষুধের দোকান আছে। ডিসপ্রিন মূলত ব্যথার ওষুধ, তো ব্যথার ওষুধ যদি খাওয়া হয় তাহলে কি হয়? ব্যথানাশক কোনো ওষুধ যদি খাওয়া হয় তাহলে পেটের মধ্যে আলসার হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হয়। আর যাদের গ্যাস্ট্রিক আছে তারা যদি খায় তাহলে পেট ফুটো হয়ে যেতে পারে, মুখ দিয়ে রক্তও বেরোতে পারে, পায়খানার সঙ্গে রক্তও আসতে পারে। তাহলে একটা ট্যাবলেট গুলে খেলে কি উপকার, আর একটা ট্যাবলেট আস্ত খেলে কি উপকার? ডিসপ্রিন গুলে খেলে কি উনি আর ডিসপ্রিন থাকবেন না? তাহলে গুলি খেয়ে লাভটা কি? হ্যাঁ, না আসলে আস্তে আস্তে কাজ হবে না, কাজটা হবে খুব দ্রুত। পানি দিয়ে গুলে খেলে, পানি তো পাকস্থলীতে বেশিক্ষণ থাকে না। পানির ধর্ম কি? পানি সবসময় নিচের দিকে যায়, তার উদাহরণ কি? পানি সবসময় নিচের দিকে যায়, তার উদাহরণ কি? কান্নাকাটি করি দেখো কোনকির পানি কনে যায়। তাহলে পানির ধর্ম যত দ্রুত সম্ভব নিচের দিকে যাও। তাহলে আমি ওই ব্যথার বড়িটা যদি এই পানি দিয়ে গুলে খাই তাহলে আমার পাকস্থলীতে বেশিক্ষণ সে থাকবে না, এই জন্যে ক্ষত হওয়ার সম্ভাবনা বা আলসার হওয়ার সম্ভাবনা থাকবে না। এই জন্যে ডিসপ্লিন সবসময় গুলে খেতে হয়। এই গেলে একটা শর্ত। আর একটা শর্ত আছে, কোনো ব্যথার ওষুধই খালি পেটে খাওয়া যাবে না। সে ডিসপ্রিন হোক, আর অ্যাসপিরিন হোক, আর ডাইক্লোফেন হোক, আর অ্যাসিক্লোফেনাক হোক, যাই হোক,
এটা সবসময় ভরা পেটে খেতে হবে। তাহলে ডিসপ্রিন যদি গুলে আমি ভরা পেটে খাই তাহলে আমার বেশিক্ষণ পাকস্থলীতে থাকবে না, তার মানে আলসার হওয়ার সম্ভাবনা খুব কম। এই জন্য ডিসপ্রিন গুলে খেতে হয়। ঠিক আছে? যাও, পরের ব্যাচ কারা?